তৃতীয় পর্বটি শুরু হয় 4 জুন 1462 সালের দিনটিতে। উজির মাহমুদ পাশা একদল অটোমান সৈন্যের সাথে নদীর অন্য পাশে পৌঁছে যায়, যেখানে ব্লাড তাদের জন্য অপেক্ষা করছিল। সুলতান মেহমেদের প্রথম গ্রুপের সৈন্যদের সাথে ব্লাডের সৈন্যদের মোকাবেলা হয়। ব্লাডের কাছেও কামান ছিল, কিন্তু তা সুলতান মেহমেদের কামানের মতো এত উন্নত ও বড় সাইজের ছিল না। ব্লাড তার কামানের মাধ্যমে অটোমান সৈন্যদের উপর আক্রমণ চালায়। নদীর অন্য পাশ থেকে ব্লাডের কামান চালানো পর্যবেক্ষণ করে সুলতান বুঝতে পারে ব্লাডের কামানগুলো কোন জায়গায় লাগানো আছে। সুলতানের আদেশ মোতাবেক ব্লাডের কামানগুলোকে লক্ষ্য করে অটোমান সৈন্যরা কামান চালায়, যার ফলে ব্লাডের সৈন্যরা সুলতানের কামানের সাথে টিকতে পারছিল না। এরপর অবস্থা খারাপ দেখে ব্লাড তার সৈন্যদের অটোমানদের লক্ষ্য করে তীর ছুটতে আদেশ দেয়। আচমকা অন্ধকারের মধ্যে তীর আসার কারণে সুলতানের সৈন্যরা অনেকে আহত হয়ে যায়, এমনকি যারা কামান চালাচ্ছিল তাদের গায়েও তীর লেগে যায়, যার ফলে সুলতান সকলকে ঢাল দিয়ে তীর থামানোর হুকুম দেয় এবং এর মাঝে মাঝে আবার কামান চালানোরও আদেশ দেয়। মাহমুদ পাশা ও প্রথম গ্রুপের সৈনিকরা অনেক বীরত্বের সাথে ব্লাডের সৈন্যদের আক্রমণ করতে থাকে। কয়েক ঘন্টা চলতে থাকে এই যুদ্ধের এই ভয়াবহ অবস্থা দেখে ব্লাড পিছু হতে বাধ্য হয় এবং সুযোগ বুঝে সুলতান ও বাকি সৈন্যদের নদীর অন্য পাশে ওয়ালাহিয়ার দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। সকাল হতে হতে সুলতানের সকল সৈন্যরা নদীর অন্য পাশে চলে আসে। এতগুলো সৈন্যর বহর দেখে ব্লাড অনেক ভয় পেয়ে যায় এবং জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। এর মধ্যে সুলতান খোঁজ নেয় জানিসারি বাহিনীর প্রথম গ্রুপ যারা নদীর অন্য পাশে গিয়েছিল, তাদের মধ্যে শুধু একজন সৈনিক বেঁচে ছিল। সুলতান তার সাথে দেখা করে এবং তাকে আর তার গ্রুপের সকলের বাহাদুরির জন্য 30,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার হিসেবে দেন। সুলতান মেহমেদ মাহমুদ পাশারও বাহাদুরির প্রশংসা করেন, কিন্তু সুলতানের সন্দেহ হয় তাদের মধ্যে কেউ বিশ্বাসঘাতক ছিল, না হলে ব্লাড কিভাবে জানতে পারলো তারা নদীর অন্য পাশে ঠিক কোন জায়গায় গিয়ে উঠবে। মাহমুদ পাশার ব্লাডের ছোট ভাই রাইডুর উপর সন্দেহ হয়, কারণ নদীর কোন দিক দিয়ে সৈন্যরা অন্য পাশে পার হবে তার দায়িত্ব ছিল রাইডুর উপর, আর এর ব্যাপারে অন্য কেউ জানতো না। কিন্তু সুলতানের তার উপর ভরসা ছিল যে রাইডু তার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। এদিকে ব্লাডের কমান্ডার এসে তাকে জানায় তাদের 400-র বেশি সৈন্য মারা গিয়েছে, এমনকি তাদের 10টিরও বেশি কামান নষ্ট হয়ে গিয়েছে, এজন্য তাদের আরও অনেক বেশি সৈন্য দরকার। ব্লাড তাড়াতাড়ি করে হাঙ্গরির রাজা মেথিউসের কাছে সংবাদ পাঠাতে বলে, যাতে করে হাঙ্গরির রাজা তাদের সাহায্যের জন্য সৈন্য পাঠায়। কিন্তু ব্লাডের কমান্ডার তাকে হাঙ্গরি থেকে সাহায্য না আসা পর্যন্ত সুলতানের সাথে সম্মুখ যুদ্ধ দিতে নিষেধ করে। এতে করে ব্লাড অনেক রেগে যায় এবং বলে যুদ্ধ থেকে যে পিছু হটতে চাবে আমি তার গদ্দান নিয়ে নিব, এবং সে সৈন্যদের হুকুম দেয় যতক্ষণ পর্যন্ত হাঙ্গরি থেকে সৈন্য না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে সুলতানের বিরুদ্ধে আক্রমণ করব, যাতে করে কিছু সংখ্যক হলেও সুলতানের সৈন্য কমাতে পারি। এরপর দেখানো হয় সুলতান রাইডুর তাঁবুতে আসে এবং গতকালের ঘটে যাওয়া যুদ্ধের ব্যাপারে হালচাল জিজ্ঞাসা করে। রাইডু জানায় তেমন কোনো সমস্যা হয়নি, সে ঠিকঠাকই আছে। সুলতান তাকে বলে একটু সাবধানে থাকতে, কারণ তাদের মধ্যে কেউ ব্লাডের গুপ্তচর রয়েছে। সুলতান মূলত তাকে সন্দেহ করে কথাগুলো বলছিল, যাতে করে যদি সে ব্লাডের গুপ্তচর হয়েও থাকে সে যেন নিজেকে শুধরে নেয়। এরপর তৃতীয় দিনে সুলতান তার সৈন্য সামন্ত নিয়ে ওয়ালাহিয়ার রাজধানী টার্গোভিস্তির উদ্দেশ্যে রওনা দেয়, যাতে করে সুলতান রাজধানী দখল করতে পারে। তখন পর্যন্ত ব্লাডের সৈন্য সংখ্যা কম থাকায় সে লুকিয়েই থাকে। এদিকে মা মারা তার গুপ্তচরের মাধ্যমে জানতে পারে হাঙ্গরির রাজা তার সৈন্যদের ওয়ালাহিয়ার সীমান্তের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। এই খবর পেয়ে মা মারা কবুতরের মাধ্যমে সুলতানের কাছে খবরটি পাঠায়। অন্যদিকে সুলতানের সাথে সম্মুখ যুদ্ধে না পেরে ব্লাড তার রাজধানী যাওয়ার সমস্ত রাস্তা নষ্ট করে দেয়, যাতে করে সুলতান তার সৈন্য নিয়ে সামনে এগোতে ব্যর্থ হয়। এমনকি সে যুদ্ধে জেতার জন্য নিজের লোকদেরই গ্রামের পর গ্রাম পুড়িয়ে মারে, রাস্তার আশেপাশে সকল কুয়ায় শূকর মেরে ফেলে রাখে, যাতে করে অটোমান সৈন্যরা কোনোভাবে খাবার না পায়, যুদ্ধ করার মতো শক্তি না পায়। সেখানে রাইডু এসে জানায় ব্লাডকে খোঁজার জন্য যে গুপ্তচররা গিয়েছিল তাদেরও কোনো খবর নেই, এমনকি ব্লাডেরও কোনো খবর পাওয়া যাচ্ছিল না। কিন্তু সুলতান মেহমেদ জানে ব্লাড পালিয়ে যাওয়ার মতো লোক ছিল না, সে কোথাও এখানেই লুকিয়ে আছে, এবং সুলতান অনেক সতর্কতার সহিত ওয়ালাহিয়ার রাজধানীর দিকে এগোতে শুরু করে। এভাবে চলতে চলতে 8ম দিনে সুলতান তার হারিয়ে যাওয়া গুপ্তচরদের খুঁজে পায়, যাদের অনেক নির্মমভাবে হত্যা করায় ব্লাড ঝুলিয়ে রেখেছিল। তাদের মধ্যে একজন বেঁচে ছিল, সে সুলতানকে জানায় ব্লাড এখানেই লুকিয়ে আছে। একথা বলার সাথে সাথে ব্লাড এবং তার সৈন্যরা আচমকা জঙ্গল থেকে বেরিয়ে এসে অটোমানদের উপর আক্রমণ চালায়। ব্লাডরা সংখ্যায় কম হওয়ায় তারা অটোমানদের উপর ঘোড়ার উপর থেকেই তীর দিয়ে আক্রমণ চালায় এবং অনেক দ্রুততার সাথে আবার জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। অটোমান সৈন্যরা তাদের পিছু নিতে ধরলে সুলতান তাদের থামিয়ে দেয়, কারণ সুলতান বুঝতে পারে এটা একটা ফাঁদ ছিল।
জঙ্গলের মধ্যে গেলেই তারা ফাঁদে পড়বে। সুলতান একাই খোলা ময়দানে এসে ব্লাডের উদ্দেশ্যে বলে, যদি তোমার সাহস থাকে আমাদের সামনাসামনি এসে লড়াই করো, কাপুরুষের মতো পিছন থেকে লড়াই করা বন্ধ করো। তুমি তো দেখছি তোমার বাবার মতোই কাপুরুষ। আমি ফাতি মোহাম্মদ সুলতান, আর বেশিক্ষণ তুমি লুকিয়ে থাকতে পারবে না। আমি তোমাকে হত্যা করে মজলুমদের হওয়া জুলুমের বিচার করব। এরপর রাতে খাওয়ার সময় মাহমুদ পাশা সুলতানকে বলে, আমাকে জানিসারি বাহিনী কিছু অংশ দিয়ে দেন, আমি জঙ্গল থেকে ব্লাডকে খুঁজে বের করব। সুলতান তাকে বলে, ব্লাড তো এটাই চায় যে আমরা তার পিছু পিছু জঙ্গলের মধ্যে প্রবেশ করি এবং সে আমাদের আক্রমণ করবে। আমরা তার সাথে যুদ্ধ করব সরাসরি, সাহস থাকলে সামনে আসুক, কতদিন আর লুকিয়ে থাকবে। অন্যদিকে ইস্তানবুলে অটোমানদের প্রাসাদে কোনো একটা লোক আসে গুলবাহার হাতুন এবং শাহজাদা বাইজিদকে মারার জন্য। গুলবাহার হাতুন সুলতানের মার দেয়া খাঞ্জারটি বের করে এবং নিজের ছেলের রুমের দিকে যায় তাকে বাঁচানোর জন্য। এ যাত্রায় তারা বেঁচে যায়। এদিকে সুলতান এবং সৈন্যরা রাতের বেলা বিশ্রাম নিচ্ছিল। তখন পাহারায় থাকা সৈনিকরা দেখতে পায় জম্বির মতো একগুলো লোক তাদের তাঁবুর দিকে আসছিল। সময় বাড়ার সাথে সাথে সেই লোকগুলোর পরিমাণও বাড়ছিল। এ অবস্থা দেখে পাহারায় থাকা সৈনিকরা জোরে জোরে চিৎকার করে সকলকে হুঁশিয়ারি করে দিল। এরপরে ইতিহাস জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং এরকম ইসলামিক সিরিজ দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।